বলেন কি লিখুন? সবাই কি ইনস্টল করতে পারছেন দুইটা? আটা কি বলে? যেটা ইনস্টল করছেন সেটা কি কাজ করে? তাইলেই হলো, যে কোনো একটা কাজ করলেই হলো। আসেন সেদিনের কাজ আবার দেখাই একটু। তো এটা হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, তাই তো? বাম পাশে হচ্ছে সমস্ত ডাটাবেস থাকে, তার সাথে আরো কিছু ইনফরমেশন থাকে। সো আসেন আমরা একটা ডাটাবেস তৈরি করি। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। ডাটাবেজে গিয়ে নিউ ডাটাবেস, হ্যাঁ কানেক্ট করবেন। যেই নাম দিয়ে ইনস্টল করছেন সেই নাম, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। উইন্ডোজ অথেন্টিকেশন অ্যাড করছেন না? উইন্ডোজ অথেন্টিকেশন দিলেই কাজ করবে। যে কোনো একটা না, ইনস্টল করার সময় যেটা দিয়ে আসছেন সেটা নাম দিয়েছেন, অবশ্যই নাম দেওয়া ছাড়া ইনস্টল করা যাবে না। একটা বাই ডিফল্ট নাম থাকে, সেই নাম ইনস্টল করে আসছে। সার্ভারের নাম যদি না পান তাহলে হচ্ছে এই টাস্ক ম্যানেজারে যান, সার্ভিসের ভিতরে যান, সার্ভিসে গিয়ে ওপেন সার্ভিস ক্লিক করেন, বা উইন্ডোজ 7 হইলে সার্ভিসেস একটা নিচে থাকে, ওইটা ক্লিক করেন। এই সবাই খেয়াল করেন, যদি সার্ভারের নাম না পান টাস্ক ম্যানেজারে যান, সার্ভিসের আন্ডারে যান। 10 হইলে এখানে এরকম ওপেন সার্ভিস আসবে, আর 7 হইলে ডান দিকে একটা সার্ভিসেস বাটন আসবে, সেটা ক্লিক করেন। তাইলে সার্ভিস যা আছে সিস্টেমে ইনস্টল করা সেইগুলো আসবে। উইন্ডোজ 10 এ সাপোর্ট নাও করতে পারে। এখানে কিছু দেখা না, এইটা আসার কথা। এইখানে ব্র্যাকেটের ভিতরে যেই নাম সেটাই হচ্ছে আপনার সার্ভারের নাম। কি পাইছেন এটা? নাই, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সার্ভারের নাম। আপনি কত ইনস্টল করছেন? 12 কি আলাদা ইনস্টল করছেন? 12 কি আলাদা ইনস্টল করছেন? হ্যাঁ জি স্যার, 12 ইয়া দিয়ে কি দিয়ে ইনস্টল করছেন? স্কিল নাকি বিএস এর সাথে যেটা ইনস্টল হয়েছে সেটা? না স্যার, আলাদা ইনস্টল দিয়েছি স্যার। আলাদা ইনস্টল দিয়েছেন? ভিজুয়াল স্টুডিও अपने स्कूल साबर तो बोलें अपने स्कूल साबर को इंस्टॉल करा, प्रोग्राम्स के मध्य तो नहीं।
কালকে তো সেই স্টোরি লাগছে ওখানে তো ইয়া দেখুন এই যে এটা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এটা কত বছর 2008 ইনস্টল হয়েছে না ইনস্টল হয়নি ডাটা প্রোভাইডার 2012 এটা স্কুল সার্ভার পুরোটা না হ্যাঁ পুরোটা হয়নি ইনস্টল স্কুল সার্ভার এখানে কিছু ইনস্টল হয় না আপনারা যেটা দেখতেছেন এটার ভিতরে কিছুই নেই এটা কি নাম আছে স্কুল সার্ভার এক্সপ্রেস ম্যানেজমেন্ট 2012 শুধু নামাইছেন তাহলে তো হবে না স্কুল সার্ভার নামে নেই এর সাথে স্কুল সার্ভার আলাদা নামাইতে হবে শুধু সার্ভার নামাইতে হবে আপনি শুধু ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটা নামাইছেন ওর সাথে সার্ভার নামে নেই ডাটাবেসটা নামে নেই ওইটার সাথে কানেক্ট করার টুলস নামাইছেন এই 12 যারা ইনস্টল করছেন তারা তো বোধহয় সবাই একজনের কাছ থেকেই নিছেন ওইটার ভিতরে শুধু ম্যানেজমেন্ট স্টুডিও টুলটা আছে সার্ভারটা ওইটার সাথে ছিল না এই জন্যই 12 ইনস্টল করার পরে কারো কোনো সার্ভার আসে নাই ওইটা শুধু কানেক্ট করার টুলটা ছিল ম্যানেজমেন্ট স্টুডিও যেটা আমরা বলতেছি ওইটা ছিল এই জন্য ওইটার সাথে কোনো সার্ভার আসে টুল যেটা ইনস্টল করছেন আপনারা সেটা হচ্ছে এই কানেকশন স্টুডিওটা নামাইছে এইটার সাথে এই যে ডাটাবেসগুলা সেটার জন্য আলাদা একটা সফটওয়্যার আছে এসকিউএল সার্ভার শুধু নামাইতে হবে আপনারা শুধু ম্যানেজমেন্ট স্টুডিওটা নামাইছেন এই জন্যই কিছু পাচ্ছেন না 2008 ইনস্টল করতে কি ঝামেলা করে কি বলে কিছু একটা এরর তো দেখায় সেই এররটা দিয়ে গুগলে সার্চ দিছেন কি বলে সলিউশন অবশ্যই থাকার কথা তাহলে 12 হচ্ছে ওই সার্ভার নামে ইনস্টল দেন হ্যাঁ এক্সপ্রেসটা নামান আবার মেইনটা নামাতে দেন ভিজুয়াল সি শার্প ডেভেলপমেন্ট স্টার্টার সি শার্পেরটা সিলেক্ট করেন এখন আমি কি দেখাবো না আপনারা সেট আপ হওয়ার জন্য বসে থাকবে আচ্ছা তাহলে দেখেন ডাটাবেস ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার বাম পাশে তো ডাটাবেসের অপশন আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করে নিউ ডাটাবেস তো যে কোনো একটা ডাটাবেসের নাম দেন আমি আপনাদের যেই অ্যাপ্লিকেশনটার কিছুটা বানানো দেখাবো সেইটাই শুরু করি একটা অনলাইন ই কমার্স সাইটের মতো দেখাবো আপনাদের ঠিক আছে তো নাম দিলাম হচ্ছে অনলাইন বাজার ডাটাবেস তৈরি হয়ে গেছে সো এই ডাটাবেসে ধরেন কি কি টেবিল লাগবে কিছু টেবিল তৈরি করি অনলাইন বাজারে আমরা টেবিল তৈরি করব স্ট্যান্ডার্ড থেকে কিছু টেবিল ডাটাবেস স্ট্যান্ডার্ড টেবিল তৈরি করার পর সে একটা আপনার ডায়াগ্রামের মতো দেখায় যে ডায়াগ্রাম আপনারা তৈরি করেন এসআরএস উপরে এই যে দেখা না
ক্যাপিটাল দিছেন আইডি স্যার স্যার এগুলা কখনো একটা ফাইল হতে পারে না ফাইল ফাইল মানে ফাইল এচিভমেন্ট হিসেবে থাকতে পারে কি কোনো টেবিলে ফাইল বলতে কি বোঝাচ্ছেন সেটাই আমি জানতে চাই। ডক ফাইল না, ফাইল ছবি এগুলোর এখন স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে আপনি কোথাও আপলোড করবেন সেই পাথটা হচ্ছে আপনি সেভ করে রাখবেন। ডিরেক্টলি ডাটাবেজে ওই ধরনের জিনিসগুলো রাখা হয় না। এটা ডাটাবেজের ডাটা হিউজ কনজিউম করে, যেখানে আপনার হচ্ছে হেভি ট্রানজ্যাকশন হয় সেই সব জায়গায় হচ্ছে এই ডাটাবেজে রাখা হয় না। কোনো জায়গায় ঝামেলা মনে হইলে আমাকে জিজ্ঞেস করবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, সেভ করার সময় সেই নাম চাচ্ছে। অটো আইডেন্টিটি এক এক করে বাড়বে, এই কলামে কোনো ডাটা আমি এন্ট্রি দিব না। অটো আইডেন্টিটি যেটা, এটা তো ডাটাবেজে আপনাদের পড়ে আসার কথা। তাহলে এই কলামে ডাটা আপনার এন্ট্রি দিতে হবে, আর ইয়েস দিলে সে অটোমেটিক্যালি এক এক করে বাড়াতে থাকবে। কত করে বাড়াবে সেটা আমরা এখানে সেভ করে দিতে পারি। এইখানে যেটা ইয়েস দিয়ে দিয়েছি, এইখানে ইনক্রিমেন্টে এক এক করে দিচ্ছি, আর এক থেকে শুরু সেটা আমি বলে দিতেছি। তো এটা আমরা যত বাড়াই দেবো অত করে বাড়বে।
আঠেরো 18 ডিজিট পর্যন্ত রাখা যাবে, আর দশমিকের পরে কয় ডিজিট রাখবেন আপনি সেটা। আর কিছু লাগবে প্রোডাক্টের সাথে? স্যার একবার টেবিল সেট করলে কি পরে আর এডিট করা যায় না? যাবে না কেন, যায়? কত সেট করতে হবে? এটা পয়েন্টের আগে 18 করে না স্যার? আচ্ছা, এই কটা টেবিল নিয়ে আপাতত কাজ করি, লাগলে পরে টেবিল বানানো যাবে। ঠিক আছে, নেটে চার্জ দেন 18,2 এর মানে কি? তো আমার আপাতত হচ্ছে এই কটা টেবিল আছে। যদি রিলেশনশিপ সেট আপ করতে চান একটু খেয়াল করেন, আমার এখানে প্রত্যেকটার ভিতরেই কিছু রিলেশনশিপ আছে। যেমন ইউজারের সাথে হচ্ছে আমার এই রোল আইডিটা হচ্ছে রোল টেবিলের এই আইডি, তো চাইলে সেট আপ করা যায় রিলেশনশিপ। সেটা হচ্ছে এটার উপরে রাইট বাটন ক্লিক করে রিলেশনশিপসে যান, অ্যাড দেন,
সো এখন হচ্ছে তার ভিতরে রিলেশনশিপ সেট আপ হয়ে গেছে। এটা এখন ফরেন কি হয়ে গেছে এই টেবিলের। সেম হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি আর প্রোডাক্টের ভিতরে একটা রিলেশনশিপ আছে। এই ক্যাটাগরি আইডিটা হচ্ছে আমার এই টেবিলের আইডি। তো চাইলে পরেও আমরা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। আবার অর্ডারের সাথে অর্ডার ডিটেইলসের একটা রিলেশনশিপ আছে। এই অর্ডার আইডিটা হচ্ছে আমার অর্ডার টেবিলের আইডি। স্ক্রিন ক্যাপচার হচ্ছে, কোনো সমস্যা নাই। কি আবার দেখাবো একটা ফরেন কি? সো এখন হচ্ছে আমার যদি ডাটাবেজ লেয়ারে আসি, এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে যদি আমরা করতে চাই নিউ প্রজেক্ট, একটা ক্লাস লাইব্রেরি নেই। ডেস্কটপে বানালাম ইমেল। নাম দিলাম কিসে রিলেশনশিপে কি হয়েছে? সো এন্টিটি ফ্রেমওয়ার্ক অ্যাড করার জন্য যেটা লাগবে, অ্যাডে গিয়ে নিউ আইটেম, ডাটা মডেল। স্যার ডাটাবেস ডিজাইন বলতে কি এখানে ক্লাসগুলো অটোমেটিক মানে আমার ক্লাস বেস ডিজাইনের দরকার আছে? তাহলে তো আমার ক্লাস ডাটাবেজের টেবিলের এগেইনস্টে যে ক্লাস, সেই ক্লাস আপনার ডিজাইন করা লাগে না, কিন্তু এর বাইরে সিস্টেম রিলেটেড যে ক্লাসগুলো লাগবে সেগুলো আপনার তৈরি করা লাগবে। কেন কি হয়েছে?
এই হচ্ছে আমার 6টা টেবিল নিয়ে আসছে সে, ঠিক আছে। 6টা টেবিলের ক্লাস যদি দেখতে চান, এই হচ্ছে 6টা টেবিলের 6টা ক্লাস। এটা হচ্ছে অর্ডার টেবিল, এটা অর্ডার ডিটেলস টেবিল, প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট ক্যাটাগরি টেবিল, রোল টেবিল, ইউজার টেবিল। প্রত্যেকটা টেবিলে এগেনস্টে সে একটা করে ক্লাস তৈরি করে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। হাতে দেখলে এরকম দেখলে সেন্টার দিতে পারে। হাতে দেখলে পুরো ধরে খুব বেশি আছে। হুম? মানে খুব বেশি খুব বেশি কোড না, কিন্তু মেইন যেটা আপনার হচ্ছে ডাটাবেজের কোয়েরিগুলা, সেইটা সে হচ্ছে নিজে ইন্টারনালি ম্যানেজ করে ফেলছে। এইটা শুধু যে অ্যাড করে না, তার সাথে এই ডাটাবেজে ডাটা অ্যাড করার কোডগুলো সে তৈরি করে দিচ্ছে আপনার। ওই যে ইনসার্ট ইনটু সামথিং লিখতেছেন, ওইটা আরও আপনার লেখা লাগবে, পুরো সে ভিউর মাধ্যমে তৈরি করে দেবে। সো এইটা হচ্ছে মোটামুটি আমার ডাটাবেস অ্যাক্সেস লেয়ার। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ডাল। আগের যেটা কনসেপ্ট ছিল ডাল, বিএলএল, এই নামগুলো শুনেন নাই? গেলে স্যার গেলেটা হাতে লাগে স্যার গ্যাপস খেলার সময় মাঝে মাঝে যায় স্যার এই দিয়ে ডাল লেয়ার, রেডি আছে তারপরে হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার। তো আগের অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এরকম লেয়ার কনসেপ্ট ছিল। পরে হচ্ছে আমার ডাটাবেস, তার র্যাপার হচ্ছে বেসিক্যালি ডাটা অ্যাক্সেস লেয়ার বা ডাল লেয়ার বলা হয়। তাকে র্যাপিং করে থাকতে হচ্ছে বিজনেস লজিক লেয়ার, বিএলএল লেয়ার বলা হয়। তার র্যাপিং হচ্ছে ইউআই এর লজিক, ইউআই তৈরি করার জন্য যে লজিক, আর তার আউটার লেয়ার হচ্ছে ইউআই লেয়ার। যে কোনো অ্যাপ্লিকেশন মোটামুটি এরকম কনসেপ্টে ভাগ করা যায়। এইটাকে এখন হচ্ছে এমবিসি তে বিভিন্ন ফরম্যাটে নিয়ে গেছে। এই পুরোটুকু হচ্ছে আমার এখন এমবিসির এম, তিনটা লেয়ার মিলে। এইটা হচ্ছে আমার সি, আর এটা হচ্ছে বি। যে কোনো অ্যাপ্লিকেশনকে এইভাবে ভাঙা যায়, এমবিসি তে ভাঙা যায় চাই, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আগের যত অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপস তৈরি হতো সেটা হচ্ছে এই কনসেপ্টে তৈরি করা হতো। প্রথমে ডাটাবেস, তার র্যাপার হচ্ছে ডাল লেয়ার। তো বেসিক্যালি এখানে হচ্ছে সমস্ত ডাটাবেস অ্যাক্সেস করা, ইনসার্ট, আপডেট, ডিলিট, এভরিথিং হচ্ছে ডাল লেয়ার থাকবে। ডাল লেয়ারকে র্যাপিং করে থাকতো আমার বিজনেস লজিক লেয়ার, যেখানে আমার বিজনেস লজিকটাকে আমি ডাটাবেসের সাথে কানেক্ট করাবো। আর তার আউটার হচ্ছে আমার ইউআই এর লজিক, ও বেসিক্যালি বিএলএল এর সাথে কন্ট্যাক্ট করে। আর ইউআই হচ্ছে ইউআই লজিকের সাথে কন্ট্যাক্ট করে। সো একটা লেয়ার তার পরের লেয়ারে অ্যাক্সেস করতে পারতো, সে লাভ দিতে পারতো না কোনো। সো ও যেখানে কিছু যেন ওর কাছে সাথে কমিউনিকেট করতো, ও ওর সাথে, ও ওর সাথে, ও ওর সাথে, কেউ কাউকে ওভারটেক করতে পারতো না, ঠিক আছে। সো এমবিসি কনসেপ্ট হচ্ছে ওই জিনিসটাই আনা হচ্ছে এমবিসিতে। এই তিনটা মিলে হচ্ছে এম লেয়ার বলা হয়। এটা হচ্ছে আমার সি লেয়ার, এটা হচ্ছে বি লেয়ার, ইউআই লেয়ার। কথা শুনেন না? কোনখান থেকে শুনেন নাই বলেন আবার একটু, কোনখান থেকে শুনেন নাই? এই টোটাল লেয়ারটা হচ্ছে মডেল লেয়ার এমবিসি, এই তিনটা লেয়ার মার্জ করে মডেল লেয়ার এমবিসি। আর ইউআই লজিক হচ্ছে বেসিক্যালি কন্ট্রোলার লেয়ার, আর ইউআইটা তো হচ্ছে ভিউ লেয়ার। তো এমবিসি তে এই তিনটা লেয়ার মার্জ করে এম এর ভিতরে নিয়ে যাওয়া হবে। আর যখন আমরা হচ্ছে ASP.NET এমবিসির কথা বলি, তখন হচ্ছে মাঝখানে আরেকটা লেয়ার অ্যাড হয়। আমরা সেটা দেখতেছিলাম এমবিসির এইটা এম, এটা সি, এটা হচ্ছে ভি, কমিউনিকেশন হচ্ছে এরকম। এরকম তো ছিল, কিন্তু যদি আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করি, মডেলের এইখানে আমার হচ্ছে কি ডাটাবেস, এই অনুযায়ী
ডাটাবেজ আছে। আমরা ডাল লেয়ারটাকে বেসিক্যালি হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে রিপ্লেস করে দিয়েছি, তাই তো? এই কনসেপ্টে আমার ডাটাবেসটা হচ্ছে SQL 2008 অথবা 10 যেটা বলে। ডাল লেয়ারটাকে আমরা বলতেছি এন্টিটি ফ্রেমওয়ার্ক, তাই তো? তো এইখানে যখন আমরা ASP.NET এ এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি তখন এই বিজনেস লজিকটা লেখার জন্য হচ্ছে আমার বেসিক্যালি কোনো লেয়ার নাই। তো এই জন্য যেটা করা হয়, এইটা র্যাপার একটা ক্লাস তৈরি করা হয়, এটাকে বলা হয় রিপোজিটরি লেয়ার। ঠিক আছে? প্রত্যেকটা টেবিলের এগেইনস্টে আমরা এই যে টেবিলগুলো তৈরি হয়েছে না, প্রত্যেকটা টেবিলের সাথে নামের সাথে হচ্ছে রিপোজিটরি লাগায় একটা করে ক্লাস তৈরি করা হয়, যার ভিতরে বেসিক্যালি আমার বিজনেস লজিকটা লেখা হয়। তো এই জন্য ASP.NET MVC তে এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করলে যেটা হয়, এই মডেলের র্যাপার হচ্ছে আরেকটা ক্লাস তৈরি করা হয়, একটা না, মানে প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে ক্লাস তৈরি করা হয়, তো একটা লেয়ার তৈরি হয় যেটা হচ্ছে রিপোজিটরি লেয়ার। স্যার ডেটাবেস আর এন্টিটি ফ্রেমওয়ার্ক এটা বোঝানো স্যার, বিজনেস লজিক লেয়ার একটু বিজনেস লজিক লেয়ার হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা বানাচ্ছেন তার থেকে কিছু বিজনেস লজিক থাকে। আমি অমুক কাস্টমারে 10% ডিসকাউন্ট দেবো, অমুক কাস্টমারে 15% ডিসকাউন্ট দেবো, এগুলো হচ্ছে আমার বিজনেসের লজিক। এটা কিন্তু জেনারিক কোনো কিছু না। বিজনেস লজিক মানে এগুলো তো অনেকটা কোডিং পার্সপেক্টিভের কাছাকাছি আসে। হ্যাঁ, কোডিং পার্সপেক্টিভেই আপনার ভাগ করা হচ্ছে। তো বিজনেস লজিকটা হচ্ছে আমার পার্টিকুলার যেই বিজনেসের জন্য আমি ওয়েবসাইটটা বানাচ্ছি বা কিছু একটা বানাচ্ছি, সেই পার্টিকুলার বিজনেসের রেসপেক্টে কিছু লজিক থাকে সবসময়। যেমন রকমারি.com আপনার মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার করে, এটা কিন্তু তার বিজনেসের লজিক, এটা কিন্তু জেনারিক কোনো লজিক না, জেনারিক কোনো ওয়েবসাইটের লজিক না। কোনো ওয়েবসাইট, ফেসবুক হচ্ছে লগ ইন করে, ইউজার নেম হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, অন্য জায়গায় হচ্ছে আপনার ইউজার নেম নিজের আলাদা তৈরি করতে হয়। সো ও যে ইমেল অ্যাড্রেস লগ ইন সিস্টেমের জন্য ইউজ করবে, এটা তার বিজনেস লজিক। ঠিক আছে? সো প্রত্যেকেরই নিজস্ব কিছু বিজনেস লজিক আছে, সে আসলে বিজনেস কি দিয়ে করতেছে, কোনো একটা লজিক, কোনো একটা আইডিয়া নিয়ে তো কাজ করতেছে। তো তার আইডিয়াগুলো যেই লেয়ারে ইমপ্লিমেন্ট করা হয় সেটাকে বিজনেস লজিক লেয়ার বলা হয়। এগুলো সবই হচ্ছে ভার্চুয়ালি একটা সিস্টেমকে ডিভাইড করা হয়। অনেক সিস্টেমেই এই লেয়ারটা থাকতো না, এই লেয়ারটা আইদার এখানে চলে আসে অথবা ডাল লেয়ারে ঢুকে যায়। সো এই টোটালি হচ্ছে ডেভেলপারের রেসপেক্টে সে কিভাবে বানাবে একটা অ্যাপ্লিকেশনকে বানানোর সময়, বা একজন প্রজেক্ট ম্যানেজারের ডিজাইনিং এর কনসেপ্টে সে যখন একটা ফুল প্রজেক্ট তার কাছে আসে, সে তখন ভাঙে যে ডেভেলপ করার জন্য যে ভাঙা প্রসেসটা, সেই ভাঙা প্রসেসটা এক এক জায়গায় এক ধরনের হতে পারে। সো আগে নর্মাল যত ওয়েবসাইট বানানো হতো সেগুলোর কনসেপ্ট হচ্ছে এই লেয়ার কনসেপ্টে 6টা লেয়ার থাকতো, 6টা না 5টা। ডাটাবেস, প্রথমে পরে ডাটাবেস, তার আউটারে ডাল লেয়ার, তারপরে বিএলএল, তারপরে ইউআই লজিক, তারপর হচ্ছে ইউআই লেয়ার। তো এই কনসেপ্টে যে কোনো ওয়েব অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ ভাঙা তুমি এইভাবে ডেভেলপ করো। সো এই লেয়ারগুলো কি বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্নভাবে রিপ্লেস করছে। ঠিক আছে? বোঝা গেছে? সো আমাদের হচ্ছে ডাল লেয়ার তৈরি হয়েছে, আমাদের একটা বিজনেস লজিক লেয়ার লাগবে বা রিপোজিটরি লেয়ার, যেহেতু আমাদের এখানে আমরা বলাই হয়েছে যে এমভিসি তে ASP.NET এ কাজ করতে গেলে একটা র্যাপার রিপোজিটরি লেয়ার লাগে। সো সেই লেয়ারের জন্য হচ্ছে আমরা নতুন আর একটা ডিএলএল তৈরি করি। আমার কিন্তু সব ক্লাস লাইব্রেরি, এগুলো কিন্তু রান করবে না, এটা একটা ক্লাস লাইব্রেরি। সো এর সাথে র্যাপার আমরা রিপোজিটরি এইটার মধ্যে বানাইতে পারি, আলাদাও বানাইতে পারি, যেভাবে বলে। এটার মধ্যে বানাবো না আলাদা বানাবো? হ্যাঁ, এটার মধ্যে না আলাদা বানালে যেটা সুবিধা, আপনার মডিউল কনসেপ্টে তৈরি হবে। লাইব্রেরি তৈরি করে নিতে হবে। আমি এই যে লাইব্রেরি দেখাচ্ছি, জাস্ট আমি মডিউল কনসেপ্টে দেখাইতেছি। আমি চাইলে এটা ডিরেক্টলি ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে আমি এই জিনিসটা তৈরি করতে পারতাম, কোনো সমস্যা নেই, একই কাজ করবে। এটা হচ্ছে প্রজেক্টের ডিমান্ড অনুযায়ী আমি এখন দেখাচ্ছি, কারণ এই ডাল লেয়ারটা দিয়ে আমি যখন ফার্স্টে কাজ দেখাবো তখন হচ্ছে একটা নর্মাল কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ডাটা অ্যাড এডিট আপডেট দেখাবো। পরে এইটাই হচ্ছে আমি আমার এমভিসির ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে রেফারেন্স অ্যাড করে এইটা দিয়ে আমি আবার ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করব।
সো এই যে মডিউল কনসেপ্ট বা ডিএলএল কনসেপ্টে করলে যেটা সুবিধা, আমি যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে এইটা অ্যাড করে দিলে এই ডাটাবেজ আমি অ্যাক্সেস করতে পারবো। আমার বারবার এরকম একটা এন্টিটি ফ্রেমওয়ার্ক তৈরি করা লাগবে না, প্রতিটা অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড করা লাগবে না। আমি ডালটাকে যে কোনোটার ভিতর ফালাইলে সেটার ভিতরে সে কাজ করবে। তো সুবিধা হচ্ছে এটা, রিউজেবিলিটি বাড়ানো, আর কিছু না। ঠিক আছে, সো এটার মধ্যেই দেখে একটা রিপোজিটরি বানানো, রিপোজিটরি ক্লাস বানানো দেখে এটার ভিতরে। ধরেন হচ্ছে রোল ক্লাসের জন্যই একটা রিপোজিটরি বানাই, যেহেতু রোলে আগে অ্যাড করতে হবে। নেমিংটা জাস্ট আমি রিপোজিটরি নামের জন্য নাম দেওয়া, এটা আপনি অন্য নামও দিতে পারবেন। কি হচ্ছে চিল্লাচিল্লি কিসে? এটার ভিতরে কি রিশার্পার ইনস্টল করা আছে? কাজ করে মনে হয় না। দেখেন রিপোজিটরিতে বলতেছিলাম বিএলএল লেভেলের কিছু কাজ অ্যাড হবে। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে আপনি চাইলে বেসিক যে ক্রুড অপারেশনগুলো তার একটা র্যাপার বানাইতে পারেন। একটা হচ্ছে আমি যে জায়গায় ইউজ করব সে জায়গায় ডিরেক্টলি আমি এই কোডগুলো লিখতে পারি, আর একটা হচ্ছে আমি র্যাপার বানাই দিতে পারি যে প্রতিটা ক্লাসের ভিতরে এড এডি ডিলিট আপডেট এই চারটা ফাংশনের জাস্ট আমি একটা র্যাপার বানাই দেব। আচ্ছা একটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন এই ফাংশনটা হচ্ছে আমার রোল টেবিলে একটা ডাটা অ্যাড করার জন্য, আমি বাইরে থেকে যখন রোল টেবিলে ডাটা অ্যাড করব, আমার কন্ট্রোলার থেকে যখন কল দিব তখন হচ্ছে আমি এই ফাংশনটাকে কল দিব। আমি ডিরেক্টলি ফুল কোডটা লিখব না। অনলাইন বাজারে রোল টেবিলে অ্যাড করার জন্য আমি 3 লাইন কোড লেখা লাগে যে কোনো ডাটা অ্যাড করার জন্য। ঠিক আছে, সত্যি এই 3 লাইন কোড আমি প্রত্যেক জায়গায় না লেখা এই রিপোজিটরির ভিতরে ওইটা অ্যাড ফাংশন হিসেবে লিখে রাখবো। আমি জাস্ট ফাংশনটা কল দেব, হ্যাঁ ডাটা দিয়ে দেবো, সে হচ্ছে ওই টেবিলে অ্যাড করে দেবে, ইনসার্ট করে দেবে। তো সেইটার ফাংশন হচ্ছে আমি লিখতেছি। যেমন অ্যাড রোল, যার প্যারামিটার হিসেবে আসবে হচ্ছে রোল টেবিলের একটা ইনস্ট্যান্স বা রোল ক্লাসের একটা ইনস্ট্যান্স। ঠিক আছে, সেটা হচ্ছে আমি প্যারামিটার হিসেবে পাস করতেছি। সো অ্যাড করার জন্য যে জিনিসটা আমার লিখতে হয় এইটা ডট রোলস ডট অ্যাড। এই এতটুকু হচ্ছে আমার ডাটাবেজে অ্যাড করার কোড। এই ফাংশনটা এখন প্রতিবার কল দিলে একটা রোল ইনস্ট্যান্স পাস করলে সেই রোলটাকে প্রতিবার ডাটাবেজে অ্যাড করে দেবে, তার জন্য এই 2 লাইন কোড। ঠিক আছে, প্রথম লাইনে কি করা হয়েছে, অনলাইন বাজার এন্টিটিস হচ্ছে বেসিক্যালি আমার এন্টিটি ফ্রেমওয়ার্কটা। সো প্রতিটা রিপোজিটরির শুরুতে যেটা লাগবে আমার হচ্ছে অনলাইন বাজার এন্টিটিস, মানে এই যে এন্টিটিটা তৈরি করে আসছে এন্টিটি ফ্রেমওয়ার্কটা তার একটা ইনস্ট্যান্স লাগবে, সেটা হচ্ছে আমি কনস্ট্রাক্টরের ভিতরে ইনিশিয়ালাইজ করছি, আর কিছু না। প্রথম 3 লাইন কোড হচ্ছে এতটুকু। এরপর যেটা হয়েছে অ্যাড করার জন্য যেটা লাগতেছে ওই এন্টিটির রোল টেবিলের সাথে আমি একটা রো অ্যাড করলাম, অ্যাটাচ করলাম। তারপর বললাম এই সেভ চেঞ্জেস কল করার আগ পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে এই রোলসের ভিতরে সে অ্যাড করা থাকবে। এরপর যদি আমি রোলস অ্যাক্সেসও করি অ্যাপ্লিকেশন থেকে, সে আমাকে নতুন ডাটাটা দেখাবে, কিন্তু সেটা ডাটাবেজে সেভ হয় নাই।
যতক্ষণ না পর্যন্ত আমি সেভ চেঞ্জেস কল করব ততক্ষণ পর্যন্ত সেই ডাটাটাকে ডাটাবেজে ফ্ল্যাশ করে না। সো আমার যদি অনেক কিছু একসাথে অ্যাড করে দেন ডাটাবেজে আপডেট করতে হয় তাহলে জাস্ট ফার্স্টে অ্যাড করে যাব, লাস্টে গিয়ে সেভ চেঞ্জেস কল করব। যতক্ষণ না পর্যন্ত আমি সেভ চেঞ্জেস কল করতেছি ততক্ষণ পর্যন্ত সেই ডাটাবেজে ফ্ল্যাশ করে না, সেটা অ্যাপ্লিকেশন এন্ডে থাকে। সো যখনই আমি সেভ চেঞ্জেস কল করতেছি তখনই হচ্ছে আমার সেই ডাটাবেজে ডাটাটা সেভ করতেছে। আর এইখানে হচ্ছে শর্টকাটে আরেকটা জিনিস লিখছি, সেটা হচ্ছে একই সাথে আমি রিটার্ন করে দিছি। সো আমি বলতেছি অ্যাড রোল এই ফাংশনটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, আইদার ট্রু আর ফলস, সাকসেস হয়েছে সেভ করতে অথবা ফেইল হয়েছে। সো সেভ চেঞ্জেস কল করলে যেটা হয় সে আসলে রিটার্ন করে কতগুলো রো এফেক্টেড হয়েছে। ডাটাবেজে দেখবেন ইনসার্ট স্ক্রিপ্ট লিখলে সে আমাকে নাম্বার অফ রোস এফেক্টেড রিটার্ন করে, কিন্তু কনসোলে ওরা বলে কি করে, এটা করার কথা। সো ওই নাম্বার অফ রোস এফেক্টেড যেটা সেইটাই সে আসলে এই ফাংশনটা রিটার্ন করে। গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে আমার নাম্বার অফ রোস যদি আমার অ্যাড করতে পারে সে একটা রো এফেক্টেড দেখাবে। সো গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে সে আসলে অ্যাড করতে পারছে, আর যদি অ্যাড করতে না পারে সে আসলে -1 রিটার্ন করে। সো এই ফাংশনটা যদি আমি কল দিই সাথে হচ্ছে গ্রেটার দ্যান চেক করি, তার মানে সে আসলে আইদার ট্রু অথবা ফলস রিটার্ন করবে। সো এই ফাংশনটা রিটার্ন ভ্যালু কিছু একটা হবে, আইদার -1 অথবা গ্রেটার দ্যান 1। সো সেইটা 0-র চেয়ে বড় কিনা সেটা আসলে ট্রু আর ফলস রিটার্ন করে। সো সেই রিটার্নটা আমি একসাথে করে দিয়েছি। সো এটা হচ্ছে সংক্ষেপে লেখা, চাইলে পুরোটা আপনারা আলাদা করে লিখতে পারেন। বুঝতে পারছেন? মানে এই জিনিসটা এইভাবে লেখা যায়। এইটার যা মিনিং এর আগে যেটা ছিল সেম মিনিং ছিল, ঠিক আছে, একই কাজ করবে। তো ওইভাবে না করে একবারে লিখলে আমার ভেরিয়েবলের দরকার হয় না এক্সট্রা, এই সুবিধা। সো এটা গেল হচ্ছে আমার অ্যাড করার ক্ষেত্রে। এটা হচ্ছে আমার এডিট করার কোড। এক্ষেত্রে হচ্ছে ফার্স্টে যেই জিনিসটা আমার এডিট হয়েছে, কোনো একটা রোল হচ্ছে আমি কিছু একটা আপডেট করছি, রোলে কোনো একটা প্রপার্টি। সো সেই অবজেক্টটা এখানে আমি পাঠাচ্ছি। এটাকে ফার্স্টে হচ্ছে ওই রোল টেবিলের সাথে অ্যাটাচ করা হয়। অ্যাটাচ করার ফলে যেটা হয়, একই আইডি, যেহেতু আমার একটা প্রাইমারি কি আছে, একই প্রাইমারি কি দুইটা অবজেক্ট এখন তৈরি হয় সিস্টেমের ভিতরে, ঠিক আছে। সো দেন হচ্ছে আমি বলতেছি যে এইটার এই এন্ট্রিটা, রোল এন্ট্রিটার স্টেট হচ্ছে মডিফাইড। সো যখন আমি এইটা বলে দিতেছি, সে যেটা করে এরপরে সেভ চেঞ্জেস কল করার সময় সে জাস্ট এই নতুন রোলটার ওই আইডি দিয়ে ম্যাচিং করে সে হচ্ছে টেবিলের রোটা আপডেট করে দেয়, ঠিক আছে। সো ওই কোডটুকু হচ্ছে সে নিজে ইন্টারনালি হ্যান্ডেল করে, আমার শুধু হচ্ছে এই 2 লাইন কোডই লেখা লাগে, ঠিক আছে। সেম হচ্ছে ডিলিটের ক্ষেত্রে। এখানে শুধু হচ্ছে আইডি পাঠাইলেই হয়, যে রোল আইডিটা আমি ডিলিট করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে আমার অবজেক্টটা খুঁজে বের করতে হবে, আর যদি আমি ফুল রোলটা অবজেক্টটা পাঠাই দেই সেক্ষেত্রে হচ্ছে আরো সহজ হয়, রোল অবজেক্টই পাঠাই।
এখানে ওইখানে ছিল মডিফাইড, এখানে হচ্ছে ডিলিটেড, তাইলেই হবে, সে হচ্ছে ডিলিট করে দেবে। ঠিক আছে, এই বেসিক অপারেশন। আর একটা কি অপারেশন আছে? এটা হচ্ছে সিলেক্ট অপারেশন, সিলেক্ট স্টার। এটার কাজ দেখাইলে তখন বুঝবেন, শুরুতে বুঝবেন না, টেনশনে কিছু না। এই পাঁচটা হচ্ছে বেসিক্যালি বেসিক অপারেশন। একটা হচ্ছে লিস্ট, টোটাল যতগুলো এন্ট্রি আছে সবগুলো রিটার্ন করার। আর এটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার আইডি ধরে সেই রোলের আইটেমটা, মানে সিলেক্ট স্টার হায়ার কন্ডিশন উইথ সামথিং হায়ার কন্ডিশন। প্রত্যেকটার উপরে হচ্ছে আমি কোয়েরি লিখে দিচ্ছি। এই হচ্ছে কোয়েরিগুলো। তো প্রত্যেকটা ফাংশনের এগেইনস্টে এটা হচ্ছে আসলে এসকিউএল কোয়েরি। এখন বলেন কোথায় কোথায় বুঝেন না, না কিছুই বুঝেন নাই? এডিট বুঝেন নাই? না, যে কোনো এডিট হচ্ছে আপডেট করা, কোনো একটা ফিল্ডের ভ্যালু আপনি চেঞ্জ করছেন,
সো ধরেন ফার্স্টে হচ্ছে রোল টেবিলে একটা ক্রিয়েট করছেন অ্যাডমিন, ডেসক্রিপশন হচ্ছে অ্যাডমিন। পরে আপনি চিন্তা করলেন যে ওইটার আসলে ডেসক্রিপশনে দিবেন সুপার অ্যাডমিন। সো ওইটার জন্য কি আপনার আপডেট করতে হবে না? আপডেট রোল টেবিল সেট রোল ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু সুপার অ্যাডমিন হয় আইডি ইজ ইকুয়াল টু সামথিং। তো সেইটার বদলে হচ্ছে এইটা, ওই ফুল রোল টেবিলটা আপনি আপডেট করে ফিল আপ করে অবজেক্টটা পাঠাই দিলে ও যেটা করবে ফার্স্টে অ্যাটাচ করবে, দেন হচ্ছে বলবে যে আসলে এই এন্ট্রিটা মডিফাই হয়েছে। সো তখন হচ্ছে সেই চেঞ্জেস কল করলে ও যেটা করবে ওই আইডি দিয়ে আপডেট স্টেটমেন্ট তৈরি করে ডাটাবেজে আপডেট করে দেবে। এই এডিটের কাজ হচ্ছে এটা। স্যার ওটা দিয়ে জন্য কি স্যার একটা করে ক্লাসটা নাইলে হচ্ছে সব জায়গায় গিয়ে আপনি যখন ইউজ করবেন তখন হচ্ছে এইরকম কোড লেখা লাগবে প্রতিবার। সো তার বদলে আপনি হচ্ছে এরকম একটা র্যাপার বানিয়ে নিতে পারেন প্রতিটা ক্লাসের জন্য। সো যখন কল করবেন তখন হচ্ছে এইটাকে কল করবেন, আপনার এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে আর টানাটানি করার দরকার নেই। আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে রোল রিপোজিটরির ইনস্ট্যান্স তৈরি করবেন আপনার কন্ট্রোলারের মধ্যে, সেইখান থেকে হচ্ছে আপনি সমস্ত ফাংশন কল করবেন। সো এটা হচ্ছে তখন আমার বিজনেস লজিক লেয়ার। এখানে এটা তো ক্রুড অপারেশন ঢুকলো, তার সাথে আমার যদি বিজনেস লজিকের কোনো অপারেশন থাকে সেটা হচ্ছে এই রোল রিপোজিটরির ভিতরেই ঢুকবে। রোল রিলেটেড কোনো বিজনেস অপারেশন থাকলে রোল রিপোজিটরিতে ঢুকবে। সেম হচ্ছে অর্ডারের জন্য যদি কোনো অপারেশন থাকে বিজনেস লজিক থাকে সেটা অর্ডার টেবিলের অর্ডার রিপোজিটরির মধ্যে ঢুকবে। সো প্রত্যেকটা ক্লাসের জন্য 4টা করে এরকম 5টা করে ক্রুড অপারেশন থাকবে রিপোজিটরির ভিতরে, প্লাস ওই টেবিল রিলেটেড কোনো বিজনেস অপারেশন থাকলে সেটা আলাদাভাবে থাকবে। এইটা স্যার কি ধরনের রিকোয়েস্ট করতে পারে? সেটা তো বিজনেসের ওয়াইজ ডিপেন্ড করা থাকে। যেমন একটা তো বললাম অর্ডার টেবিলে আমার হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্ট থাকতে পারে, আমার 3 ধরনের কাস্টমার থাকতেই পারে, গোল্ড, প্লাটিনাম আর হচ্ছে সিলভার। সো এক এক ধরনের কাস্টমারের জন্য আমি এক এক ধরনের ডিসকাউন্ট দেবো। সো সেই লজিকটা আমার হচ্ছে অর্ডার টেবিলের ভিতরে থাকতে হবে, যেখানে আমি ডিসকাউন্ট অ্যামাউন্ট হিসাব করতেছি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো। সো ওইটা আমার বিজনেস লজিকের বিজনেসের জিনিস আমার। সো সেম হচ্ছে আরও কিছু বিজনেস অপারেশন থাকতে পারে যে আমি কোন সিজনে কখন ডিসকাউন্ট দেবো, কোন প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দেবো, সেটা হচ্ছে আমার বিজনেসের জিনিস। সো এই জিনিসগুলো হচ্ছে আমার এই বিজনেস লজিক লেয়ারে আসবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার রিপোজিটরি লেয়ার বলা হয়। বিএলএলটা এখানে এসে হচ্ছে রিপোজিটরি লেয়ার হয়ে গেছে। সো প্রত্যেকটা টেবিল ক্লাসের এগেনস্টে আমার হচ্ছে একটা করে রিপোজিটরি ক্লাস তৈরি হবে। তার ভিতরে বেসিকই 5টা অপারেশন থাকবে, তার সাথে আপনার এক্সট্রা যেগুলো লাগবে সেগুলো থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত কি আছেন কেউ? নাই? গুড, না থাকলে খুবই ভালো। এখন হচ্ছে এইটা নিবেন, নিয়ে হচ্ছে বাকি ক্লাসগুলোর জন্য আমার হচ্ছে রিপোজিটরি বানাবেন। এইটা তো আমার হচ্ছে একটা ডিএলএল লাইব্রেরি বলছিলাম আমি। সো এটাকে আমি যে কোনো প্রজেক্টে রেফারেন্স হিসেবে অ্যাড করলে সে ওইটা সমস্ত ফিচার পাওয়া যাবে জার ফাইলের মতো। জাভা যেরকম একটা জার ফালাইনা ফালাইয়া তার বিভিন্ন ফিচার ইউজ করতেন, আমি হচ্ছে এইখানে .NET-এ রেফারেন্স হিসেবে আইনা এখন হচ্ছে এই ডালটার সব কিছু অ্যাক্সেস করতে পারবো অ্যাজ ইট ইজ। এই প্রজেক্টটা আমার এইটার মধ্যেই আছে, ঠিক আছে?
নে খেয়াল করেন আমি একটা কনসোল অ্যাপ্লিকেশন লিখছি যেটা হচ্ছে রোল অ্যাড করার জন্য। তো এখন হচ্ছে আমি সরাসরি রোল রিপোজিটরি দিয়ে অ্যাক্সেস করতেছি, আমার আর এই এন্টিটিটার অ্যাক্সেস করা দরকার হচ্ছে না। ঠিক আছে, এইটা আর অ্যাক্সেস করার দরকার হচ্ছে না, আমি এই ফাংশন অ্যাক্সেস করতেছি। তো রোল রিপোজিটরির একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, একটা রোল অবজেক্ট তৈরি করলাম, রোল অবজেক্টের দুইটা প্রপার্টি সেট করলাম, দেন হচ্ছে অ্যাড রোল কল করতেছি, সাকসেসফুলি একটা মেসেজ দিচ্ছে, ফেল হলে একটা মেসেজ দিচ্ছে। সো একবার চালাইছি, সো একটা অ্যাড হয়েছে, আবার চালাইলে আবার একটা অ্যাড হবে। আবার অ্যাড হয়েছে। তো এইটা হচ্ছে একটা কনসোল অ্যাপ্লিকেশন দেখাইছি আপনাদেরকে। সো এটা চাইলে হচ্ছে আমরা পরবর্তীতে গিয়ে ওয়েব অ্যাপে ইউজ করতে পারবো। ঠিক আছে।
আজকে সব বুঝবেন এটা আমি আশাও করি না। তো হচ্ছে আগে অ্যাপ্লিকেশনটা নেন, স্ক্রিন ক্যাপচারের ভিডিওটা দেখেন, দেখে বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? দেন হচ্ছে এই রোল রিপোজিটরি শুধু আমি বানাইছি, আপনাদের কাজ হচ্ছে এই সবগুলো বাকি 5টা টেবিলের জন্য রিপোজিটরি বানাই নিয়ে আসবেন। বেসিক অপারেশন, জাস্ট কিছুই না, এই কপি করে জাস্ট রোলের জায়গায় ওই টেবিলের নাম হবে, আর কিছু না। আমি একটা করে দিচ্ছি, বাকি 5টা আপনাদের বানাইতে হবে। 5টা বানাবেন আর এই প্রোগ্রামের এইখানে হচ্ছে এটা চেঞ্জ করে করে দেখবেন যে এটা কাজ করে কিনা, প্রত্যেকটা টেবিলে একটা করে অ্যাড হয় কিনা। রিপোজিটরিটা কাজ করতেছে বেসিক্যালি আপনার বেসিক অপারেশনগুলা, যেমন এইখানে হচ্ছে অ্যাড, এডিট, ডিলিটের অপারেশনগুলোর একটা র্যাপার বানাই দিচ্ছি আমি চাইলে এই অ্যাড রোলের ফাংশনটা পুরোপুরি এইখানে না লেখা এইটা নিয়ে এইখানে আমি অ্যাড করতে পারতাম। এই অ্যাড রোল ফাংশন কলের বদলে ওই কাজটা আমি এইখানে করতে পারতাম, তাইলেও কাজ করতো, কোনো সমস্যা নাই। এখানে দেখতেছেন এই অ্যাড রোলের কাজ হচ্ছে আমার রোল টেবিলে একটা রো অ্যাড করা, তাই তো? সো আমি এইখানে র্যাপারটা বানাই দিয়েছি যাতে হচ্ছে আমার যত জায়গায় এরকম রোল ইউজ করার দরকার হবে, অ্যাড করার দরকার হবে, যেমন এইখানে আমি রোল অ্যাড করছি, এইখানে জাস্ট কল করতেছি। নাইলে যেটা করা লাগতো এই 2 লাইন কোড প্লাস এই যে ইনস্ট্যান্সটা, এই এন্টিটির যে ইনস্ট্যান্স, এন্টিটি ফ্রেমওয়ার্কের যে ইনস্ট্যান্স তৈরি করা, সেটা তৈরি করে হচ্ছে এরকম 2 লাইন কোড আমার সব জায়গায় লেখা লাগতো। সো ওইটা না লেখা আমি রিপোজিটরির ভিতরে ওইটা একটা ফাংশন তৈরি করে রাখছি র্যাপার। দেন হচ্ছে আমি যেখানে দরকার জাস্ট র্যাপার ফাংশনটা কল করতেছি, ও ভিতরে ইন্টারনালি হ্যান্ডেল করতেছে সবকিছু। রিউজেবিলিটি আর কিছুই না, বারবার 2-3 লাইন কোড সব জায়গায় না লেখা, এক জায়গায় লেখা রাখছি, দেন হচ্ছে ফাংশন কল করতেছি। রিপোজিটরির কাজ হচ্ছে এটা। তো আমি যত জায়গায় এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করব সব জায়গায় হচ্ছে এই রিপোজিটরি টাইপের ক্লাসগুলোর ইনস্ট্যান্স তৈরি করব। আমি ডিরেক্টলি ওই এন্টিটি ফ্রেমওয়ার্কে কোনো ইনস্ট্যান্স তৈরি করব, আমি রিপোজিটরিগুলোর ইনস্ট্যান্স তৈরি করব, দেন হচ্ছে রিপোজিটরি থ্রুতে হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্কে কাজ করব। এই হচ্ছে কনসেপ্ট, বাকি কিছু না। র্যাপার ক্লাসের কাজই হচ্ছে রিপোজিটরি ক্লাস হচ্ছে এই র্যাপারটা তৈরি করা, ক্লাস হচ্ছে এই বিএলএল এর লজিকগুলো হচ্ছে রিপোজিটরির ভিতরে নিয়ে আসা। কারণ বিএলএল লেয়ার হচ্ছে আমার এই ASP.NET এর কনসেপ্টে বিএলএল লেয়ারের কোনো নেই, স্পেশাল কোনো ক্লাস নাই বা কোনো পজিশন নেই। তো এটার জন্য হচ্ছে যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করি আমার বিএলএল এর জন্য আলাদা একটা ক্লাস দেওয়া লাগে। ওই ক্ষেত্রে এর নাম দিতে পারি রিপোজিটরি, হচ্ছে রিপোজিটরি ক্লাসের নাম একটা রিপোজিটরি, এই ফরম্যাট ফলো না করলে মডেলের উপরে ব্যাপার। তো আমার মডেলটা হচ্ছে আসলে এন্টিটি ফ্রেমওয়ার্ক, আর আমাদের সেমিস্টারে বলছি এটা আসলে মডেল প্যাকেজ। আমি মডেল নিয়ে গিয়ে কন্ট্রোলার হচ্ছে কতদিন রিপোজিটরি হচ্ছে ইন্টারনালি মডেল দিয়ে পার্সোনালি আমি আরেকটা লেয়ার আমার কাজে আমি হচ্ছে এখন কন্ট্রোলের দিকে চলে আসছি। এই কন্ট্রোলটাই সর্বপ্রথম হচ্ছে কন্ট্রোলার দেখানোর জন্য আবার ইংলিশ করে এটা দেখছি। এইটা যদি বুঝেন দেন হচ্ছে আমি ইংলিশ করে এইটা কখন হচ্ছে যা রেফারেন্স অ্যাড করলে এই আকার আসবে। এই জন্য হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশনের ভিতরে সব কিছু জাস্ট মডেল পুরোটা ক্লাস লাইব্রেরি, নিচেরটা হচ্ছে কন্ট্রোল, রাউটার হচ্ছে ক্লাস লাইব্রেরি, রাউটার হচ্ছে নিচেরটা হচ্ছে ওকে রান করলে আপনি আউটপুট দেখতে পাবেন এটা কন্ট্রোল।
গ্রুপ